আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে নিয়ে এলাম একটা ভয়ঙ্কর গেম নিয়ে তৈরি রাশিয়ান একটা সিনেমার গল্প। যেখানে এই গেমের প্রত্যেকটা পর্বে কেউ না কেউ মারা যেত আর সেটাকে প্রচার করা হতো লাইভ টেলিভিশনে। তো চলুন দেখে আসা যাক অসাধারণ এই সিনেমাটা। গল্পের শুরুতে আমাদের ভবিষ্যতের রাশিয়ার রাজধানী মস্কোকে দেখানো হয়, যেখানে উঁচু উঁচু বিল্ডিংগুলোর স্ট্রাকচার অনেকটাই পরিবর্তিত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই সময়টাতে ধনী এবং গরিব মানুষের মধ্যকার ব্যবধান অনেক বেশি হয়ে গিয়েছিল। অর্থাৎ একদিকে যেমন অনেক মানুষ বিলিয়নিয়ার হয়ে গিয়েছিল, তেমনি অনেক মানুষ ন্যূনতম খাবারও খেতে পারত না। আর এই সময় ধনী মানুষেরা নিজেদের মনোরঞ্জনের জন্য মাফিয়া দ্য সার্ভাইভাল গেম নামের একটা ভয়ঙ্কর গেম প্রতিষ্ঠা করেছিল। যে গেমের ভেতরে অংশগ্রহণ করা প্রায় সবাইকেই মরতে হতো। বাকি যে দু একজন প্রাণে বেঁচে যেত তারাই গেমের পুরস্কার তথা $1 বিলিয়ন জিতে নিতে পারত। আর এই সব কিছু হতো লাইভ টেলিভিশনে পুরো দেশের মানুষের সামনে। তো এখন আমাদের এই গেমের ৭৫তম অধিবেশন দেখানো হয়, যেখানে ১১ জন অংশগ্রহণকারী এসেছিল, যাদের মধ্যে ২ জন ছিল মাফিয়া। এখন বাকি ৯ জনকে নিজেদের জীবন বাঁচানোর জন্য খুঁজে বের করতে হবে তাদের মধ্যেকার সেই ২ জন মাফিয়া কারা। আর মাফিয়াদের নিজেদেরকে লুকিয়ে রাখতে হবে যাতে করে সিভিলিয়ান্সরা তাদেরকে খুঁজতে না পারে, আর প্রতিদিন তারা একজন একজন করে সিভিলিয়ান্সদের মারতে পারে। এভাবে মারতে মারতে হয় মাফিয়া নয়তো সিভিলিয়ান্সদের মাঝে কেউ একজন বেঁচে থাকবে, আর সেই হবে এই গেমের বিজেতা। এখন এই গেমের পরিচালক সবগুলো কন্টেস্টেন্টের হাতে ড্রোনের মাধ্যমে একটা কিউআর কোড স্ক্যান করে দেয়। আর এখন কেবলমাত্র কম্পিউটার এবং গেমের পরিচালকই জানতো যে কোন ২ জন ছিল মাফিয়া আর কারা কারা ছিল সিভিলিয়ান। আর এখন গেম শুরু হবার আগে সকল অংশগ্রহণকারীর পরিচয় নেওয়া হয়, যেখানে প্রথমেই লুকা নামের একজন বৃদ্ধ লোককে দেখানো হয়, যিনি কিনা একজন গ্যাম্বলার ছিল। সে ক্যাসিনোতে গিয়ে অনেক জুয়া খেলতো, আর ভাগ্যবশত এই লোকটা ক্যাসিনো থেকে বিলিয়ন বিলিয়ন টাকা রোজগার করে একজন সেলফ মেড বিলিয়নিয়ার হয়ে গিয়েছিল। সে এই গেমে এসেছিল কেবলমাত্র নিজের মৃত্যুটাকে নিজের মতো করে উপভোগ করার জন্য। এরপর আমাদের দ্বিতীয় প্রতিযোগী ইলাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। আর বেচারা ইলাই ছিল অনেক গরিব একজন ইঞ্জিনিয়ার। তার উপরে সে ছিল একজন ক্যান্সারের রোগী। তার হাতে আর মাত্র ৩ মাস সময় ছিল বেঁচে থাকার জন্য। সে এই গেম খেলতে এসেছিল কারণ জীবদ্দশায় সে তার পরিবার এবং সন্তানদের জন্য টাকা পয়সা কিছুই রেখে যেতে পারেনি। তাই এখন মৃত্যুর আগে সে এই টাকাগুলো নিয়ে নিজের পরিবারকে দিয়ে যেতে চায়। আর এরপর আমাদের ২ জন সন্ত্রাসীকে দেখানো হয়, যারা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এই গেমে এন্ট্রি করেছিল। আর তারা এই গেম জিতে গেলেও কোনো টাকা জিততে পারবে না, বরং তারা তাদের যাবজ্জীবন কারাদণ্ড মাফ পেয়ে যাবে। এরা ছিল বুচার নামের একজন সন্ত্রাসী আর ইভান নামের এক ১৮ বছরের যুবক। এরপর আমাদের ভ্লাদিমির ওয়াল্টার নামের একজন আর্মি কমান্ডারকে দেখানো হয়, যিনি এই গেমে এসেছিল প্রায়শ্চিত্ত করার জন্য। এরপর দেখানো হয় কায়রাকে, যে মেয়েটা নিজের অতীত জানার জন্য এই খেলায় এসেছিল। আরও দেখানো হয় লরা নামের একজন মহিলাকে, যিনি নিজের স্বাভাবিক জীবনটা ফিরে পাবার জন্য এখানে এসেছিল। এছাড়াও কনস্ট্যান্টিন নামের একজন রহস্যময় চরিত্রও ছিল, যে কিনা নিজের ব্যাপারে কিছুই বলছিল না। এছাড়াও কিরিন বিশ্বাস করত যে এই টাকা সে জিততে পারবে। আর তাছাড়াও পিটার শুধুমাত্র নিজের ভাগ্যের উপরে ভরসা করে এই গেমে এসেছিল। এছাড়াও মেরিনা এসেছিল নিজের স্বপ্নগুলোকে সত্য করার জন্য। তো পরিচয় পর্ব শেষ হবার পরে গেমের প্রথম রাউন্ড শুরু হয়ে যায়, যেখানে সবাইকে ১০ মিনিটের সময় দেয়া হয় ভোটের মাধ্যমে মাফিয়াকে খুঁজে বের করার জন্য। যে মাফিয়া হিসেবে সবথেকে বেশি ভোট পাবে তাকেই মরতে হবে। তো প্রথম রাউন্ডেই বুচার মেরিনার উপরে সন্দেহ করতে থাকে, কারণ সে মেরিনাকে টিভিতে ডান্স করতে দেখেছিল আর সে জানে যে পিটার ছিল মেরিনার পরিচিত। তার ধারণা মেরিনা আর পিটার দুজনেই মাফিয়া। তারা দুজন একটা দলের মতো হয়ে তাদের বিরুদ্ধে ভোট দিয়ে তাদেরকে ধীরে ধীরে মেরে ফেলবে। তাই বুচার মাফিয়া হিসেবে মেরিনাকেই ভোট করে। কিন্তু বেচারি মেরিনা ছিল একজন ডান্সার। সে মাত্র ২১ বছর বয়সেই অনেক সফলতা পেয়েছিল, কিন্তু একটা দুর্ঘটনায় তার পায়ের মাসল নষ্ট হয়ে যায়, আর সেটা ঠিক করতে অনেক টাকা দরকার। মেরিনা এই গেমে এসেছিল টাকা জেতার পরে নিজের পায়ের চিকিৎসা করার জন্য।
কিন্তু দুর্ভাগ্যবশত উপস্থিত 6 জন মেরিনাকেই মাফিয়া মনে করে ভোট দিতে থাকে। যদিও পিটার তাদেরকে বোঝায় যে মেরিনা কোনো মাফিয়া নয়, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না। আর রুলস মোতাবেক সবথেকে বেশি ভোট পাওয়ার জন্য সবার আগে মেরিনাকে মারার জন্য একটা যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়, যে যন্ত্রটা মেরিনার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে ফেলে। সে যেমন বজ্রপাত দেখে অনেক ভয় করত, তাই যন্ত্রটা মেরিনাকে এমন এক দুনিয়াতে পাঠিয়ে দেয় যেখানে চারিদিকে ভয়ঙ্কর বজ্রপাত হচ্ছিল। যদিও মেরিনার দেহ সেই যন্ত্রের ভেতরেই ছিল, কিন্তু মস্তিষ্কের মধ্যে মেরিনা বজ্রপাতের আঘাতে মারা যাবার সাথে সাথে বাস্তব দুনিয়াতেও সে মারা যায়। আর এই সব কিছুই লাইভ টিভিতে দেখানো হচ্ছিল। আর মেরিনার মৃত্যুর পরে হোস্ট সবাইকে জানায় যে মেরিনা আসলে কোনো মাফিয়া ছিলই না, সে একজন নিরীহ সিভিলিয়ান্স ছিল। আর এখন খেলার নিয়ম অনুযায়ী ভোটিংয়ের মাধ্যমে কোনো নিরীহ সিভিলিয়ান্স মারা গেলে পরবর্তীতে মাফিয়ারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো সিভিলিয়ান্সকে মেরে ফেলতে পারত। তাই কিছুক্ষণের মধ্যেই মাফিয়ারা মনে মনে বুচার নামের সেই সন্ত্রাসীকে ভোট দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে পাঠিয়ে দেয়। এটা দেখে পিটার বেশ খুশি হয়ে যায়, কারণ এই বুচারই প্রথম তার পছন্দের মেয়ে মেরিনাকে ভোট দিয়েছিল। তো যাই হোক, এদিকে বুচার আবার কোনো কিছুতেই ভয় পেত না। সে নিজে একজন খুনি ছিল, তাই তাকে একজন থেরাপিস্টের কাছে পাঠানো হয়। আর থেরাপিস্ট বুচারকে জিজ্ঞাসা করে যে তার মরার জন্য তারা একটা খেলার আয়োজন করেছে, যেখানে বুচারকে মারার জন্য দুজন শক্তিশালী মানুষ অস্ত্র নিয়ে এসে তার উপরে হামলা করে দেয়। কিন্তু বুচারও কম যায় না। সে অনেক আঘাত সহ্য করলেও এক পর্যায়ে মারতে মারতে বুচার সেই লোক দুজনকেই মেরে ফেলে। কিন্তু শেষ মুহূর্তে বুচার পা পিছলে একটা রডের উপরে পড়ে নিজের জীবন হারিয়ে ফেলে। হোস্ট বলতে থাকে যে এই খেলায় মৃত্যু এমনই অপ্রত্যাশিত। মানুষ যতই বাহাদুর আর শক্তিশালী হোক না কেন, তাদের মনের ভয়ের কাছে আলটিমেটলি তাদের হেরে যেতেই হয়। তো যাই হোক, এখন পরবর্তী রাউন্ডে আবারও তাদেরকে 8 মিনিট সময় দেয়া হয় সিভিলিয়ান্সদের ভোট করার জন্য, যাতে করে তারা সিদ্ধান্ত নিতে পারে যে তাদের মাঝে আসল মাফিয়া কে ছিল। আর এবার রহস্যময়ভাবে কনস্ট্যান্টিন বলে যে আমি জানি মাফিয়া কারা। আসলে কনস্ট্যান্টিন ছোটবেলা থেকেই ভবিষ্যৎবাণী করতে পারত। সে অনেক আগে থেকেই সঠিক ভবিষ্যৎবাণী করতে পারত বলে সে রাশিয়াতে অনেক ফেমাসও ছিল। কিন্তু মাফিয়া সম্পর্কে সে কাউকে কিছুই বলে না। এদিকে পিটার তার প্রিয় মানুষ মেরিনাকে হারানোর পরে রীতিমতো পাগল হয়ে গিয়েছিল। সে সবাইকে বলতে থাকে যে আমি মাফিয়া, আমাকে ভোট দাও। কিন্তু এখানে থাকা 3 জন প্রতিযোগী মনে করে যে মাফিয়া কে এটা জানা সত্ত্বেও কনস্ট্যান্টিন যেহেতু তাদেরকে বলছে না, তাই হয়তো কনস্ট্যান্টিনই মাফিয়া হবে। তাই তারা কনস্ট্যান্টিনকে ভোট দেয়। কিন্তু বাকি 6 জন মনে করেছিল যে আসলে পিটার মজা করেই পাগলের ভান করছে, যাতে করে কেউ তাকে মাফিয়া মনে না করে বরং পাগল মনে করে। আসলে পিটারই আসল মাফিয়া। তাই তারা 6 জন পিটারকে ভোট দেয়। আর কিছুক্ষণ পরেই পরিচালক জানায় যে পিটার আসলে নির্দোষ সিভিলিয়ান্স ছিল, কিন্তু রুলস মোতাবেক ভোট বেশি পাবার কারণে পিটারকে মারার জন্য তাকে সেই যন্ত্রের মধ্যে পাঠিয়ে দেয়া হয়। এখানে পিটারের মনের সবথেকে বড় ভয় ছিল পানিতে ডুবে মরার। তাই তাকে অতল সমুদ্রের মাঝে পাঠিয়ে দেয়া হয়, যেখানে তার চারপাশে শত শত হাঙর মাছ এসেছিল তাকে মারার জন্য। পিটার বাঁচার জন্য একটা শার্ককে মেরে সাঁতরে কিনারায় যাবার চেষ্টা করে, কিন্তু হঠাৎই সে পানিতে ডুবে যেতে থাকে। আর পানির নিচে সে তার প্রিয়জন মেরিনাকে দেখতে পায়। আর তখনই হাঙরের হামলায় পিটার মৃত্যুবরণ করে। এরপর আমাদের আবারও খেলায় ফিরিয়ে আনা হয়, যেখানে খেলার নিয়ম ছিল যদি একটানা 3 জন সিভিলিয়ান্স মারা যায় তাহলে পরবর্তী চালে মাফিয়ারা আর সিভিলিয়ান্সদেরকে মারতে পারবে না, বরং সিভিলিয়ান্সদের আরেকটা ভোট করার চান্স দেয়া হবে মাফিয়াদেরকে খুঁজে বের করতে। আর এই সব কিছু দেখে ভ্লাদিমির বেশ বিরক্ত হয়ে যায়, কারণ সে নিজেই একটা আর্মি অপারেশনে গিয়ে একটা ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত নিয়েছিল, যার কারণে তার সহকর্মীরা নির্মমভাবে মারা গিয়েছিল। এই ব্যাপারটা তাকে অনেক কষ্ট দিত। এটা দেখে ইভান তাকে শান্ত হতে বলে। আর আমরা ইভানের অতীত দেখতে পাই, যেখানে এই বাচ্চা ছেলেটা নিজের হাই স্কুল পাশ করার খুশিতে বন্ধুদেরকে নিয়ে পার্টি করা শেষে যখন বাড়ি ফিরছিল, তখনই এক দুর্ঘটনায় গাড়িতে থাকা ইভানের 2 জন বান্ধবী মারা যায়।
তবে সৌভাগ্যবশত কেউ একজন ইভান এবং তার বন্ধুকে বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে দুইজনকে মারার অপরাধে ইভানকে জেলে দেয়া হয়। কিন্তু ইভান সর্বদাই নিজেকে নির্দোষ দাবি করছিল বলে ভ্লাদিমির তাকে অনেক গালমন্দ করে। আর এটা দেখে লরা নামের মহিলাটা ভ্লাদিমিরকে অপমান করে বলে যে তুমি এত কথা বলছো কেন, তুমি নিজেও তো অনেক সৈন্যের মৃত্যুর জন্য দায়ী। এই কথা শুনে ভ্লাদিমির রেগেমেগে লরার বিরুদ্ধে ভোট দিয়ে দেয়। কিন্তু ভ্লাদিমিরের এমন বাজে ব্যবহার আর সাধারণ মানুষকে মারার প্রবণতা দেখে উপস্থিত সবাই তাকেই মাফিয়া মনে করে তার বিরুদ্ধে ভোট দিতে থাকে। আর সর্বমোট 5টা ভোট পেয়ে পরবর্তী মৃত্যুর জন্য সিলেক্ট হয়ে যায় মিস্টার ভ্লাদিমির ওয়াল্টার। কিন্তু মৃত্যুর আগে পরিচালক জানায় যে ওয়াল্টার কোনো মাফিয়া নয়, বরং সেও একজন সিভিলিয়ান্স ছিল। কিন্তু রুলস মোতাবেক তাকে মারার জন্য পাঠিয়ে দেয়া হয় সরাসরি যুদ্ধের ময়দানে, যেখানে ওয়াল্টারের আদেশ মেনে একের পর এক তার অফিসারেরা মারা যেতে থাকে। এটা দেখে ওয়াল্টার নিজেই বেরিয়ে পড়ে শত্রুদেরকে মারার জন্য। সে বেশ কয়েকটা শত্রুকে মারতে পারলেও এক পর্যায়ে তার গুলি শেষ হয়ে যায় আর বেচারা শত্রুপক্ষের গুলি খেয়ে সেখানেই মারা পড়ে। এরপর আবারও গেম শুরু হয়ে যায়, আর এবার সময় ছিল মাফিয়াদের। অর্থাৎ মাফিয়ারা যে কোনো একজন সিভিলিয়ান্সকে মারতে পারত। আর কিছুক্ষণের মধ্যে মাফিয়ারা মনে মনে লরা নামের সেই মহিলাকে সিলেক্ট করে ফেলে। বেচারি মহিলা মৃত্যুর আগে তার নিজের জীবন সম্পর্কে সবাইকে বলে যায় যে তার আসলে সব কিছুই ছিল, টাকা পয়সা, সুন্দর পরিবার। কিন্তু দুর্ভাগ্যবশত সে মদের নেশায় আসক্ত হয়ে যায়। আর একদিন নেশাগ্রস্ত থাকা অবস্থায় তার বাচ্চা ছেলেটা বাথটাবের পানিতে পড়ে মারাও যায়। এই ঘটনার পরে লরা অনেক ভেঙে পড়ে এবং সে সুইসাইডও করতে চায়, কিন্তু উচ্চতা ভীতির জন্য সে মরতেও পারে না। এছাড়াও এখন আমরা জানতে পারি যে ইভান নামের সেই বাচ্চা ছেলেটাকে সেদিন দুর্ঘটনার পরে এই মহিলাই বাঁচিয়ে নিয়েছিল। আর ইভানের বন্ধুর পরিবার তাদের ছেলেকে বাঁচানোর জন্য লরাকে অনেক টাকা দিয়ে সাক্ষী দিতে বলেছিল যে সেদিন ইভানই গাড়ি চালাচ্ছিল। আর মহিলাটা টাকার বিনিময়ে, টাকার লোভে এমনটাই করে। আর তার জন্য সে মৃত্যুর আগে আজকে ইভানের কাছে ক্ষমা চেয়ে নেয় আর উইশ করে যেন ইভানই এই গেম জিতে একটা স্বাভাবিক জীবন ফিরে পায়। আর এই মহিলার যেহেতু উচ্চতা ভীতি ছিল, তাই তাকে মারার জন্য তাকে একটা প্লেনের ভেতরে পাঠিয়ে দেয়া হয়, যেই প্লেনটা ক্রমশই একটা ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পতিত হচ্ছিল। আর এই তুফানের তীব্রতা এতটাই বেশি ছিল যে চোখের পলকে প্লেনটা ধ্বংস হয়ে লরা সেখানেই মারা যায়। আর এখন এই খেলায় আর মাত্র 6 জন বেঁচে ছিল, যাদের মধ্যে কনস্ট্যান্টিন বলে ওঠে যে আমাদের উচিত এবার ইভানকে ভোট করা, কারণ তারা ভেবেছিল যে ইভানই আসল মাফিয়া, যে কিনা তার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেয়ায় লরাকে মেরে নিজের প্রতিশোধ নিয়েছে। কিন্তু সেখানে থাকা অনেকে আবার কনস্ট্যান্টিনকে মাফিয়া মনে করছিল, কারণ ইভান যদি লরাকে আগে থেকেই চিনত তাহলে সে প্রথম সিলেকশনেই লরাকে মেরে ফেলতে পারত। বরং ইভান এমনটা না করলেও কনস্ট্যান্টিন চুপচাপ থেকে উল্টাপাল্টা ভোট করে সিভিলিয়ান্সদেরকে মেরেছে। তাই এখন তারা সিদ্ধান্ত নিয়ে টোটাল 3 জন ভোট দেয় কনস্ট্যান্টিনকে। কিন্তু কাউকে মারার জন্য কমপক্ষে 4টা ভোটের দরকার ছিল। তাই সবাই ভেবেছিল যে ইভান তো নিশ্চয়ই কনস্ট্যান্টিনকে ভোট দেবে, কিন্তু না, ইভান ভোট দিয়েছিল ইলাইকে। কারণ সর্বদা চুপচাপ থাকা এই লোকটাকে ইভান অনেক সন্দেহ করছিল। সবার ভোট হলেও কনস্ট্যান্টিন এখনও কাউকে ভোট দেয়নি। কিন্তু শেষ মুহূর্তে সবাইকে অবাক করিয়ে দিয়ে কনস্ট্যান্টিন নিজেই নিজের বিরুদ্ধে ভোট প্রদান করে। এখন কনস্ট্যান্টিনের উপরে 4টা ভোট হবার সাথে সাথে আমরা জানতে পারি যে হ্যাঁ, কনস্ট্যান্টিনই একজন মাফিয়া ছিল। আর তার সব থেকে বড় ভয় ছিল বৃদ্ধ বয়সে একা একা মারা যাওয়া। আর সে একজন বীরের মতো মারা যেতে চেয়েছিল, তাই সে নিজে নিজেকে ভোট দিয়েছিল। এখন কনস্ট্যান্টিনকে এমন একটা সিঁড়িতে পাঠানো হয় যেখান থেকে নামতে নামতেই কনস্ট্যান্টিন বৃদ্ধ আর অসুস্থ হয়ে সেখানেই মারা যায়। এদিকে একজন মাফিয়া কমে গেলেও তাদের মাঝে তখনও আরেকজন মাফিয়া ছিল, আর এবার ছিল মাফিয়াদের টার্ন। তারা যাকে ইচ্ছে তাকে মারতে পারত। দুর্ভাগ্যবশত এবার সেই লুকায়িত মাফিয়া ইভানকে সিলেক্ট করে। আর স্বাভাবিকভাবে ইভান নির্দোষ একজন সিভিলিয়ান্স ছিল। বেচারা ইভান এই ঘটনায় অনেক কান্না করতে থাকে, কারণ তার অনেক ইচ্ছে ছিল তার মাকে নিয়ে সমুদ্র দেখতে যাবে।
কিন্তু তা অপূর্ণই রয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ইভানকে মারার জন্য নিয়ে যাওয়া হয়, আর শেষ মুহূর্তে সে তার ইম্যাজিনেশনে তার মাকে সমুদ্রে ঘুরতে নিয়ে গেলেও সেখান থেকে তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে দেয়া হয়, কারণ তার সবথেকে বড় ভয় ছিল জেলখানাতেই মৃত্যুবরণ করার। তাই কয়েকজন লোক এসে ইভানকে গুলি করে জেলখানাতেই মেরে ফেলে। এই সব কিছু দেখে বাকি সবাই প্রচণ্ড কনফিউজড হয়ে যায় যে তারা এখন কি করবে। তখনই আবারও নেক্সট ভোটিংয়ের টাইমার শুরু হয়ে যায়, আর এখানে ইলাই সবাইকে বলে যে কিরিন এবং কায়রা এরা দুজন একটা কাপল, এদের দুজনের মধ্যেই কেউ একজন মাফিয়া। এরা চুপচাপ থেকে সিভিলিয়ানসদেরকে মারছে আর নিজেদের জন্য জেতার রাস্তা সহজ করে নিচ্ছে। আসলে এই গেম শুরুর মাত্র একদিন আগে কাকতালীয়ভাবে কিরিনের সাথে কায়রার দেখা হয়ে গিয়েছিল। এটা সত্য যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু তারা বলে যে তারা কেউ মাফিয়া নয়। এইসব কারণে তারা সবাই কনফিউজড হয়ে যায় আর ভোটিং করার সময় শেষ হয়ে যায়। যেহেতু সময়ের মধ্যে তারা ভোট করতে পারেনি, তাই গেমের অটোমেটেড কম্পিউটার এখন সিদ্ধান্ত নেবে যে কাকে মারা হবে, সেটা মাফিয়া বা সিভিলিয়ানস যে কেউ হতে পারে। আর দুর্ভাগ্যবশত এবার কায়রা সিলেক্ট হয়ে যায়। বেচারি মৃত্যুর আগে শুধু বলে যে আমি এই জন্য এখানে এসেছি। এখন কায়রাকে ধীরে ধীরে যখন যন্ত্রের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই এটা দেখে কিরিন কোনোভাবেই নিজেকে আটকাতে পারে না। সে নিজের প্রেমিকাকে বাঁচানোর জন্য তার সাথে সাথেই সেই যন্ত্রের ভেতরে চলে যায়, আর তাদেরকে আকাশের অনেক উঁচুতে একটা কাচের পাটাতনের উপরে রাখা হয়েছিল, কারণ উচ্চতা, মরুভূমি, সাপ এইসব কিছু দেখে কিরিন অনেক ভয় পেত। কিন্তু কিছু বুঝে ওঠার আগে এই কাচের ছাদ ভেঙে তারা বিশাল একটা মরুভূমিতে এসে পড়ে যায়, যেখানে কিরিন তার সামনে উজ্জ্বল আলোকিত একটা জায়গা দেখে ফেলে। তারা যখন সেখানে যাবার চেষ্টা করছিল, তখনই চারদিক থেকে ভয়ঙ্কর সব বড় বড় সাপ এসে তাদের উপরে হামলা করে দেয়। তারা কোনো রকমের সাপগুলোর কাছ থেকে বাঁচতে পারলেও শেষ মুহূর্তে তাদের সামনে একটা বিশাল বড় রাক্ষস এসে হামলা করে দেয়। রাক্ষসের সাথে লড়াই করতে করতেই তারা বুঝতে পারে যে সূর্যের আলোতে এই রাক্ষস দুর্বল হয়ে যায়। তাই কিরিন ঝুঁকি নিয়ে হলেও রাক্ষসটার গলা থেকে লকেট খুলে সূর্যের আলোর প্রতিফলন ঘটিয়ে রাক্ষসটাকে সেখানেই মেরে ফেলে। আর এই ঘটনার ফলে কিরিন নিজের মনের ভয়কে জয় করে ফেলে, আর এরপর তারা তাদের সামনে একটা এতিমখানা দেখতে পায়। আর এটাই ছিল কায়রার এতিমখানা, যেখানে তার বাবা মা ছোটবেলাতেই তাকে ফেলে রেখে গিয়েছিল। কায়রার জীবনের সবথেকে বড় ভয় ছিল যে এটা জানা যে তার বাবা মা কেন তাকে এভাবে ফেলে রেখে গিয়েছিল। কিন্তু কিরিন কায়রাকে বুঝায় যে এইসব জানার ইচ্ছে এক্ষুনি ভুলে যাও, কারণ এই দুনিয়াতে যে যেটাকে বেশি ভয় পায় সেটাকে আরও বেশি ভয়ঙ্কর আকারে তুলে ধরা হয়। তাই কায়রা তার কথা শুনে নিজের ভয়কেও জয় করে নেয়। সে আর জানতেই চায় না যে তার সাথে কি হয়েছিল। এভাবে মিলেই তারা দুজন নিজেদের মনের ভয় জয় করার মাধ্যমে আবারও বাস্তব দুনিয়াতে ফিরে চলে আসে। এটা দেখে গেমের পরিচালক তাদেরকে বলে যে ৭৫টা এপিসোড শেষ হলেও কোনো দিন কেউ ওই যন্ত্র থেকে জীবিত ফিরে আসতে পারেনি। তোমরা যেহেতু পেরেছো, তাই যাও নিজেদের জীবন সুন্দরভাবে উপভোগ করো। এছাড়াও পরিচালক জানায় যে তাদের মাঝে শেষ মাফিয়া ছিল ইলাই নামের সেই ক্যান্সার আক্রান্ত ছেলেটা। গল্পের শেষে আমরা দেখতে পাই যে গেম জেতার ফলে ইলাই যে $500 মিলিয়ন পেয়েছিল তার সম্পূর্ণটাই তার পরিবারকে দিয়ে দিয়েছে। এমনকি বাকি 500 মিলিয়ন পেয়েছিল সে বৃদ্ধ জুয়ারি, যে কিনা এতগুলো টাকার কোনো অংশই তার পরিবারকে দেয়নি, বরং সব টাকা সে দান করে দিয়েছে কায়রাকে যেই অনাথ আশ্রমে রাখা হয়েছিল সেখানে। আর ততদিনে কায়রা আর কিরিন দুজনেও সুখে শান্তিতে বসবাস শুরু করে দিয়েছিল। যদিও তারা টাকা জিততে পারেনি, কিন্তু তারা বেঁচে আছে, এটাই তো অনেক। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।